বাংলা সাহিত্যের কিছু গল্প নিয়ে আমার এক বিশেষ নিবেদন স্তুতি। আপনারা শুনছেন স্তুতি, আমি সৌরভ বেজ আজ নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন গল্প সাগরময় ঘোষের লেখা গুরু দর্শন। লেখক ও বিষয় পরিচিতি। লেখক ও সাংবাদিক সাগরময় ঘোষের জন্ম 1912 খ্রিস্টাব্দে চাঁদপুরের বাজাপ্তি গ্রামে। রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের সঙ্গে ছিল সাগরময়ের গভীর বন্ধন। সাগরময়ের প্রেরণায় ও পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠা অর্জন করেছেন বহু সাহিত্যিক কবি, গায়ক, সুরকার শান্তিদেব ঘোষের তিনি ভ্রাতা। সংকলিত রচনাটি প্রকাশিত হয়েছিল 18ই বৈশাখ 1392 বঙ্গাব্দে আনন্দমেলা পত্রিকায়। সামান্য অংশ বাদ দিয়ে রচনাটি এই গল্পে উপস্থাপন করা হয়েছে। লেখক সাগরময়ের স্মৃতিচারণায় ফুটে উঠেছে কবিগুরু রবীন্দ্রনাথের এক ভাবতম্য সাত্ত্বিক রূপচিত্র। শুরু হচ্ছে আজকের গল্প গুরু দর্শন। আমার যখন 4 বছর, আর আমার দাদার শান্তিদেবের বয়স 6, তখন আমি প্রথম শান্তিনিকেতনে আসি। তোমরা অনেকেই তো সেখানে গিয়েছো, কিন্তু তখনকার শান্তিনিকেতন যে কেমন ছিল, এখনকার শান্তিনিকেতন দেখে তা তোমরা ভাবতেও পারবে না। ব্রহ্মচর্যাশ্রম, গুটিকয় ছাত্রাবাস, অধ্যাপকদের কয়েকটি খোড়ো চালের বাড়ি, ব্যাস এই নিয়েই ছিল তখনকার শান্তিনিকেতন। আর হ্যাঁ, আম্রকুঞ্জ আর শালবীথিও ছিল বৈকি। আর ছিল শান্তিনিকেতন নামে মস্ত একটা দোতলা বাড়ি। কাঁচ মন্দিরের সামনে সেই বাড়িটি আজও তোমরা দেখতে পাবে। ওই বাড়ি আর মন্দির মহর্ষি দেবেন্দ্রনাথই করিয়ে গিয়েছিলেন। রবীন্দ্রনাথ থাকতেন দেহলি নামের ছোট্ট একটি বাড়ির দোতলায়। সেই বাড়ির কাছেই ছিল খোড়ো চালের লাগোয়া 3টি ঘর। তাতে থাকতেন ক্ষিতিমোহন সেন, নেপাল চন্দ্র রায় আর কালী মোহন ঘোষ, এই 3 অধ্যাপকের পরিবারবর্গ। কাছাকাছি ছিলুম বলে রবীন্দ্রনাথকে আমার সেই নিতান্ত ছেলেবেলাতেও প্রায় নিত্যই দেখবার সৌভাগ্য হয়েছে। সেই অল্প বয়সে দেখা রবীন্দ্রনাথের যে স্মৃতি আমার মনের মধ্যে আজও অম্লান হয়ে রয়েছে, প্রথমে তারই কথা বলি। দেহলি বাড়ির দক্ষিণে ছিল দারিক নামের আর একটি বাড়ি। পরে সেটি ভেঙে ফেলা হয়। সেই দারিক বাড়ির দোতলায় রোজ সন্ধ্যায় সমবেত হতেন আশ্রমের গৃহিণীরা। তারাই ছিলেন আশ্রম জননী। কেন তারা ওখানে সমবেত হতেন জানো? রবীন্দ্রনাথ সেখানে গোড়া উপন্যাসের পাণ্ডুলিপি পাঠ করে তাদের শোনাতেন। একে তো কাহিনীর টান, তার উপর আবার স্বয়ং গুরুদেব সেই দীর্ঘ কাহিনী পাঠ করে শোনাচ্ছেন। ঘরের কাজ চট সেরে নিয়ে প্রতিটি সন্ধ্যাতেই তাই আশ্রমজননীদের সেখানে হাজির হওয়াই চাই। একটি দিনের তরেও তাদের কাউকেই সেই আসরে গোর হাজির হতে দেখা যেত না। বলা বাহুল্য, আমার মা ও সেখানে নিত্য যেতেন। আমি তখন খুব ছোট, বাড়িতে আমাকে রেখে যাবার উপায় নেই, তাই আমাকে সঙ্গে নিয়ে যেতেন তিনি। মা শুনতেন গল্প, কিন্তু আমার তো তখন গোড়ার গল্প শুনে উপভোগ করবার মতো বয়স হয়নি। মায়ের পাশে তাই আমি চুপটি করে বসে থাকতুম আর মুগ্ধ বিস্ময় দেখতুম সেই দেবদর্শন মানুষটিকে। শান্তিনিকেতনে তখনও বিজলি বাতি আসেনি, টুলের উপরে তাই কেরোসিনের একটি সেজবাতি জ্বলত। আর সেই টুলের পাশে একটি আরামকেদারায় বসে রবীন্দ্রনাথ তার উপন্যাসের পাণ্ডুলিপি পড়ে যেতেন। সেই আবছা আলো, সেই আশ্চর্য সুন্দর কান্তি, সেই মধুর কণ্ঠস্বর, দৃশ্যটা আজও আমার চোখে ভাসছে, আর কানে লেগে আছে সেই মধুর কণ্ঠের রেশ। গুরুদেবকে দেখতে দেখতে আর তার পাঠ শুনতে শুনতে মায়ের কোলে ঘুমিয়ে পড়তুম। এরপর নানা উপলক্ষে নানা অনুষ্ঠানে রবীন্দ্রনাথকে দেখেছি। তিনি স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছেন আম্রকুঞ্জের ছায়ায়, কিংবা দীর্ঘ পদক্ষেপে পার হয়ে যাচ্ছেন শালবীথি। নানা নাটকে তাকে অভিনয় করতে দেখেছি, আবার দেখেছি অভিনয়ের ব্যাপারে অন্যদের তালিম দিতে। তাছাড়া প্রতি বুধবারে থাকত উপাসনা অনুষ্ঠান। ধন্ধকে সাদা ধুতি পাঞ্জাবি পরে সেই অনুষ্ঠানে তিনি ভাষণ দিতেন। আবার হঠাৎ হঠাৎ এসে ক্লাসও নিতেন তিনি। কখনো পড়াতেন ইংরেজি, কখনো ইতিহাস, কখনো শারীরতত্ত্ব। শারদোৎসব আর ফাল্গুনী তে তিনি অভিনয়ের দলকে যত্ন করে ধৈর্য ধরে গান শেখাচ্ছেন, তাও দেখেছি। মনে পড়ে যে ছেলের দলও তখন দারুণ উৎসাহে সেখানে যোগ দিত। কতভাবে কতদিন যে তাকে দেখেছি, তার কোনো হিসেব নেই। কিন্তু সেই অসংখ্য দেখার মধ্যেও একটি দেখার স্মৃতি আমার চিত্তে আজও উজ্জ্বল দীপশিখার মতো জ্বলছে। এবারে তার কথা বলি শোনো। আমি তখন ক্লাস 9-এর ছাত্র। ডিসেম্বর মাস, সামনেই বার্ষিক পরীক্ষা। আমি আর আমার 2 সহপাঠী হরপ্রসন্ন দাশগুপ্ত আর উদয় সেন তাই রাত জেগে পরীক্ষার পড়া তৈরি করতে হিমশিম খেয়ে যাচ্ছি। পড়তে পড়তে রাত গভীর হয়, চোখের পাতা ঘুমে জড়িয়ে আসে।
ঘুম তাড়াবার জন্যে চায়ের সরঞ্জাম আমরা হাতের কাছেই মজুত করে রাখতুম। চা, চিনি, দুধ আর কেতলি ছাড়া স্টোভও ছিল একটা। ঝিমুনি এলেই মহা উৎসাহে আমরা চা বানাতে বসে যেতুম। চা খেতে খেতেই হরপ্রসন্ন একদিন বলল, দেখ, গুরুদেব তো আমাদের বলেন যে রোজ শেষ রাত্রিরে 4:30-র সময় ঘুম থেকে উঠতে হবে, তারপর ঘর ঝাড় দিয়ে বিছানা তুলে উপাসনায় বসতে হবে। তারপর অন্য সব কাজকর্ম সেরে তৈরি হতে হবে ক্লাসে যাবার জন্যে। কিন্তু গুরুদেব নিজে কি অত ভোরে ঘুম থেকে ওঠেন? উদয় বলল, সত্যিই তো, তিনি নিজে ওঠেন কি? হরপ্রসন্ন বলল, সেটাই একবার যাচাই করে দেখা দরকার। কিভাবে যাচাই করা হবে? তিনজনে মিলে পরামর্শ করে ঠিক করা হলো যে সেই দিনই শেষ রাতে আমরা উত্তরায়ণের পূর্বদিকের জামগাছটার তলায় গিয়ে কম্বল মুড়ি দিয়ে বসে থাকব, আর সেখান থেকে লক্ষ্য করব যে গুরুদেব কি করেন। যে কথা সেই কাজ। শেষ রাত্রিরের হুহুশিতে বিছানা থেকে কম্বল টেনে নিয়ে গায়ে মাথায় ভালো করে জড়িয়ে আমরা তো ঘর থেকে বেরিয়ে পড়লুম, তারপর নিঃশব্দে গিয়ে বসলুম সেই জামগাছের তলায়। ঘড়িতে তখন 4টে বাজে। আশ্চর্য ব্যাপার, আমরাও সবে বসেছি, অমনি দেখলুম যে উদয়ন বাড়ির একতলার দক্ষিণ দিকের ঘরের মধ্যে আলো জ্বলে উঠল। স্তব্ধ হয়ে আমরা তাকিয়ে রইলুম সেই ঘরের সংলগ্ন পূবের বারান্দার দিকে। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, একটিও কথা নেই আমাদের মুখে। ঠিক আধঘণ্টা বাদে কাটায় কাটায় 4:30-র সময়ে গুরুদেব বেরিয়ে এলেন তার ঘর থেকে। বারান্দায় এসে পূর্বাশ্ব হয়ে একটি চেয়ারে বসলেন। আবছা অন্ধকারের মধ্যে তার দিকে তাকিয়ে রয়েছি আমরা, আর সারা শরীরে অনুভব করছি অদ্ভুত এক শিহরণ। গুরুদেবকে দেখে আমাদের মনে হচ্ছিল জীবন্ত মানুষ নন, পাথর কুঁদে তৈরি করা এক স্তব্ধ অনড়ৃজু শটান বিশাল মূর্তি। পূর্বকাশের দিকে চোখ রেখে ধ্যানস্থ হয়ে তিনি বসে আছেন। এইভাবেই কেটে গেল ঘণ্টাখানেক সময়। তারপর পূবের আকাশে দেখা দিল উষার অস্পষ্ট আভা, তার ওপরে রেললাইনের ওদিকে দিগন্তরেখার উপরে উকি দিলেন জবাকুসুমের মতন টকটকে লাল সূর্যদেব। আর তখনই আস্তে আস্তে চেয়ার থেকে উঠে গুরুদেব তার ঘরের দিকে পা বাড়ালেন। জানি না ওই যে তিনি স্তব্ধ হয়ে অতক্ষণ বসেছিলেন, কি ভাবছিলেন তখন তিনি। তিনি কি সারাটা দিনের হাজার কাজকর্মের জন্য তখনই নিজেকে তৈরি করে নিচ্ছিলেন? নাকি তার চিত্তে তখন জমাট বাঁধছিল অন্য কোনো চিন্তা? আবার বলি, এই সব কথার উত্তর আমার জানা নেই। আমি শুধু এইটুকুই বলতে পারি, সূর্য সন্দর্শনের প্রতীক্ষায় নিরত ধ্যানগম্ভীর সেই মূর্তি আমার মনশ্চক্ষে আজও ভাসছে। আপনারা শুনছিলেন গুরু দর্শন। রচনা সাগরময় ঘোষ। গল্প পাঠে সৌরভ বেজ। গল্পটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হবে স্তুতি।